नमस्कार, আমি নয়ন রায়। আমি আছি কালীপুর সুস্বাস্থ্য কেন্দ্র আরামবাগ। এই মাঠেই পয়লা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধিত সভাতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণাত্মক মেজাজ তিনি দেখিয়েছেন। 7 বার তিনি সন্দেশখালির প্রসঙ্গে নারীদের সম্ভ্রম অধিকারের প্রশ্নে তিনি সরকারকে কাঠগড়ায় তুলেছেন। এই সরকারের দুর্নীতির ইস্যুতে সে চাল চুরি থেকে শুরু করে গণবন্টন ব্যবস্থায় প্রত্যেকের নাম উল্লেখ করেছেন। বলেছে একথাও যে দিদি মোদি গ্যারান্টি देता है तो किसी को छोड़ता भी नहीं है। আরামবাগ লোকসভা নির্বাচনে যে 7টি বিধানসভা নিয়ে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বারকেশ্বর নদীর পাড়ে কালিকাপুরের মাঠে নরেন্দ্র মোদীর সভার এখনও গুঞ্জন কিন্তু আরামবাগে বিস্তীর্ণ অঞ্চলে চলছে। ফলে স্বাভাবিকভাবে এখানকার মানুষের যে কথাগুলো বলতে চাইছিলেন শাসক দলের বিরুদ্ধে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কথাই বলেছেন এই সরকার সম্পর্কে। তবে এটা নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষণ যে কথা বলছে এবং হাওয়া যে কথা বলছে, আমরা যে বিভিন্ন অঞ্চলে ঘুরছি, 7টা বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলে আমরা ঘুরে যা বুঝছি, এবারে কিন্তু শাসক দলের কপালে ভাঁজ আছে আরামবাগ লোকসভা কেন্দ্র নিয়ে। কেন আছে? যে মৌলিক যে ইস্যুগুলো আছে সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর জলে বর্ষাকালে যে আরামবাগ পৌরসভার যে বিস্তীর্ণ ওয়ার্ড সেগুলো জলমগ্ন পরিস্থিতি হয়ে যায়। কখনো কখনো বোট নৌকা নামাতে হয়। প্রাক্তন পৌরপ্রধান থেকে সাংসদকেও এখানে বিক্ষোভ দেখিয়েছে, সেটা বাংলার মানুষ জানেন। প্রতিটি সংবাদ মাধ্যমের আর্কাইভে এই ছবিগুলো আছে। তাই এখানকার খেটে খাওয়া মানুষের যে অধিকার এবং নাগরিক পরিষেবার কথা এখানকার মানুষ যে বলছিল, আরামবাগ পৌরসভার এলাকার কথা বলছি। ফলে শাসক দলের যিনি এখানকার এমপি, মেম্বার অফ পার্লামেন্ট অপরূপা পোদ্দারকে নিয়ে বিক্ষোভ তো আছেই আছে। তাই নরেন্দ্র মোদীর যে আক্রমণাত্মক মেজাজ এবং যেভাবে সরকারকে একের পর এক কাঠগড়ায় দাঁড় করেছেন, 7 বার তিনি সন্দেশকারী নাম উচ্চারণ করেছেন। আর আজকে যদি রাজনীতির দিকে তাকানো যায়, গত পয়লা মার্চ তাপস রায় বর্ষিয়ান বিধায়ক তিনি দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি উপমুখ্য সচেতকের পদেও কিন্তু আজ তিনি ইস্তফা দিয়েছেন। আজ বিধানসভায় অধ্যক্ষের কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলেছেন ইডি যখন তার বাড়িতে হানা দিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দ খরচ করেনি। অথচ শেখ শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভা চলাকালীন তিনি একদম ইডি সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন। এখানেই ব্যথা, এখানেই বেদনা, এখানেই হচ্ছে রে তাপস রায়ের বক্তব্য। তাই আরামবাগ লোকসভা 2024 যে মহারণ, দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, খোসবাগান, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ডক্টর কৌশিক দাস গাইনোকোলজি। বাংলায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে সরকারকে কাঠগড়ায় দাঁড় করেছেন। 100 দিনের কাজের তিনি হিসেব দিয়েছেন এবং গণবন্টন ব্যবস্থার কথা তিনি বারবার উল্লেখ করেছেন। তাই এই মাঠ পয়লা মার্চ ছিল, গমগম ছিল এবং এখানকার যিনি বিধায়ক তিনি বিজেপির। 2021-এর পর পরিস্থিতির আস্তে আস্তে পালা পরিবর্তন হয়েছে। এর জন্য শাসক দলই দায়ী, একথা অনেকেই বলছেন। এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা বিভিন্নভাবে বলেছেন যে শাসকের যারা নেতৃত্বে এখানে আছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েন, তাদেরকে ধরা চোখা যায় না। তাদের কাছে যখন অধিকারের প্রশ্নে, দাবির প্রশ্নে যখন তারা যান, গ্রামের খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ দেখা পান না, এখানকার সাংসদকে দেখা পান না। এখানকার মানুষ প্রশ্ন করছেন, অপরূপা পোদ্দার তিনি লোকসভায় গেছেন, তিনি প্রথমবারের সাংসদ, তিনি কত প্রশ্ন করেছেন, কারণ জলমগ্ন পরিস্থিতি হয় আরামবাগ পৌরসভা এলাকাতে। যদি আপনারা আসেন, হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা প্রায় জলমগ্ন থাকে। আর একথা আমি বলছি না, একথা এখানকার মানুষের যারা ভোটার তারা একথা বলছেন। তাই ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে এখানকার জীবন যন্ত্রণা এক নয়। প্রধানমন্ত্রী কথা বলেছেন যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের যে লাইন
রেলের যে লাইন, যার জন্য জমি দরকার, তা রাজ্য সরকার সহযোগিতা করছেন না। সেটা এই মঞ্চ থেকে, এই মাটি থেকে, এই কালিকাপুরের মাঠ থেকে তিনি দাঁড়িয়ে কিন্তু গর্জন শুনিয়েছেন। তাই শাসক দলের কিন্তু ভাঁজ ক্রমশ বেড়েছে। আসুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। 1967 সাল যখন এইটা তৈরি হয় লোকসভাটা, প্রথম মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন অমিয়নাথ বোস, যিনি অল ইন্ডিয়া ফার্ড ব্লকের প্রতিনিধিত্ব করতেন। 1971 থেকে 1977 মনোরঞ্জন হাজরা, CPIM। 1977 থেকে 1980 প্রফুল্লচন্দ্র সেন, জনতা পার্টি। 1980 থেকে 84 বিজয় কৃষ্ণ মোদক, এবং তিনি টানা ছিলেন। তারপর 1996 থেকে 1998 অনিল বসু, CPIM। তিনি কুকতার রাজা ছিলেন, প্রত্যেকের মনে আছে কুকতার রাজা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী ছিলেন, তার সম্পর্কে কী কী মন্তব্য করেছিলেন সেটা বাংলা মানুষ জানে। তিনি 99, 2004, 2009 পর্যন্ত তিনি 4 বারের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আরামবাগের লোকসভার মধ্যে যে কটা বিধানসভা পড়ে, তার কী কী উন্নয়ন রিফ্লেকশন হয়েছে সেটা বামেরা করেছেন কিনা বা আদৌ করেছেন, পেয়েছে কিনা মানুষ বলছে না, তারা অনিল বসুর আমলে তারা পাননি। তাহলে সিংহাসনে থাকতে যারা বসেছেন বিভিন্নভাবে 1967 সাল থেকে 2019, এখানকার পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, তপশিল জাতি থেকে তপশিল উপজাতি, এবং বিভিন্ন সম্প্রদায় মানুষের যে বেঁচে থাকার ক্ষেত্রে যে অধিকারের দাবি, তা লোকসভায় সাংসদরা যারা বারবার গেছেন ভোটে, আদৌ তারা বলেছেন কি? এ প্রশ্ন তো তারা করছেনই। 2014 শক্তিমোহন মালিক, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, CPIM। তারপর CPIM এখান থেকে আস্তে আস্তে মুছে গেল লোকসভাতে। 2019-এ অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন, তাকে নিয়ে বিতর্ক হয়েছে। যদিও সাবজুডিস ম্যাটার, নারদ ইস্যুতে উত্তপ্ত তাকেও দেখা গেছে। যদিও শাসক দল বলছে বিরোধী দল নেতাকেও তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে। এসব তো রাজনৈতিকভাবে তর্ক বিতর্ক চলছে, কিন্তু এখানকার মানুষ যে দাবিটা করেছিল দ্বারকেশ্বর নদীর পাড়ে বাঁধ এবং পাকা তৈরি করা, তাহলে কেন পৌরসভার বিস্তৃত অঞ্চল জলমগ্ন হয়েছে? এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের অধিকারের প্রশ্নে সরকার কেন নীরব থেকেছেন, এ প্রশ্ন তুলবে। মাঝখানে একটা নাম বলতে ভুলে গেছি, প্রফুল্লচন্দ্র সেন। প্রফুল্ল সেন কিন্তু খুব বিখ্যাত ব্যক্তি, আরামবাগের তিনি ভূমিপুত্র। তাই হাওয়া ঘুরছে বিভিন্নভাবে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে। আর শাসকের বিরুদ্ধে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। আকাশ মেঘলা হতে পারে, ঘূর্ণাবর্ত হতে পারে, দ্বারকেশ্বরে খুব বিরাট স্রোত হয় ভাববার কারণ নেই, কারণ আরামবাগ রোডটা কিন্তু চলে যাচ্ছে একদম দক্ষিণ ভারত পর্যন্ত, একদম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে বেরিয়ে যাচ্ছে। পাশেই হচ্ছে জয়রামবাটি, কামারপুকুর, আধ্যাত্মিক চেতনার মা শারদার এবং রামকৃষ্ণদেবের ধর্মীয় একটা বিরাট আবেগ, যেটা সবাই জানেন। কিন্তু এখানকার বালি, এখানকার অবৈধ উত্তোলনের ক্ষেত্রে দ্বারকেশ্বর নদীতে যারা লুটছেন অভিযোগ, সেই লোটার তালিকায় শাসক দলের নাম জড়িয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানকার পুলিশ, এখানকার প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় কাঠপুতলের মতো দাঁড়িয়ে আছেন। একথা এখানকার শ্রমজীবী মেহনতি মানুষ তারা বলছেন। দিনের হোক রাতে হোক, এখানে অবাধে দ্বারকেশ্বর নদী থেকে চলছে লুট। প্রশ্ন করবেন এই ইস্যুগুলো কি আসবে? হ্যাঁ আসবে। 5 বছর সরকারের যারা এখানে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তাকে প্রশ্নগুলো করছেন। একদিকে খেটে খাওয়া মজদুর, প্রান্তিক শ্রমজীবী মানুষ, একদিকে ছেলে মেয়েদের শিক্ষা, অন্ন, বাসস্থান, একদিকে SSC টেট, ইতিমধ্যে তারা আন্দোলন করছেন। আর ঠিক তার মাঝখানে জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তার বিচারপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। আজকে তিনি হাইকোর্টে 4 তারিখে গেছেন, আগামীকাল তার সমস্ত কেস তিনি বুঝিয়ে দেবেন। এবং তিনি বলেছেন যে সামগ্রিকভাবে লড়াইটা রাজনীতির ময়দানে তিনি করতে চান এবং জবাবটা দিতে চান। তিনি জিতবেন না তিনি হারবেন সেটা সময় বলবে। কিন্তু এটা ঘটনা যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যখন এখান থেকে সরকারকে টার্গেট করেন, সরকারের তো ভাষা এখান থেকে আক্রমণ করা উচিত ছিল, তো নরেন্দ্র মোদী কাউন্টার সভা তো এখানে করা উচিত ছিল। যদিও বলছে জনগর্জন সভা হবে, পশ্চিমবঙ্গ জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে, কিন্তু এটা ঘটনা এখানকার সাংসদকে নিয়ে কিন্তু কপালে ভাঁজ আছে। তাই বিস্তীর্ণ অঞ্চলে মাটির সোদাগন্ধে আমরা যখন বিভিন্ন অনুভব করছি, স্মেল অনুভব করছি, সাংবাদিকদের চোখ খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের যখন মানুষের সঙ্গে কথা বলে সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়। আমরা হাওয়া বুঝতে পারি, মানুষের অনুভূতি বুঝতে পারি, মানুষের পালস বুঝতে পারি। তাই এবারে তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু চাপে আছে,
কোনো সন্দেহ নেই 21শে বিধানসভা নির্বাচনে যদি হিসেব করে দেখেন, খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা বিজেপির দখলে। এই সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতি, এর জন্য দায়ী হচ্ছে এখানকার শাসক দলের এক শ্রেণীর নেতৃত্ব, যারা শ্রমজীবী পিছিয়ে পড়া মানুষকে যারা অধিকারের প্রশ্নে তারা দেননি। 100 দিনের কাজের কথা বলছেন, অন্যান্য প্রকল্পের কথা বলছেন, এখানে রাজনীতিকরণ হয়েছে কথা মানুষ বলছে। তাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে বর্ধিত সবাই যে আক্রমণ করেছেন, সে আক্রমণটা কিন্তু ছিল অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত তেজস্বী ছিল। এবং সন্দেশখালী ইস্যুতে তিনি বারবার সরব হয়েছেন। তাই সন্দেশখালী ইস্যুতে তাপস রায় পদত্যাগ করেছেন এবং তার বাড়িতে ইডি অভিযান, তিনি মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেছিলেন, যদিও কোনোভাবে বিবৃতি দেয়নি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ শ্রীরামপুরে তিনি কটাক্ষ করেছেন, বলছে স্বার্থের জন্য তিনি কথা বলছেন, টিকিট পাওয়ার লোভে কলকাতা উত্তর থেকে, যা দল রেসপন্স করেনি বলে তিনি বেসুরে গান গাইছেন। এ কথা তো আরামবাগেও আছে। অপরূপা পোদ্দার মাননীয় সাংসদকে নিয়ে তো মানুষের ক্ষোভ বিক্ষোভ তো আছেই, পুঞ্জীভূত হচ্ছে বিভিন্নভাবে মেঘে। মানুষ তার অধিকারের প্রশ্নে অনেক কথা বলতে চাইছেন। এখানকার পৌরসভা, এখানকার পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার কথা বলতে চাইছেন, তো পাচ্ছেন না। তাই গুমোট হাওয়া যতই এরা বলছে যে তৃণমূল কংগ্রেস শাসক দল বলছে যে কোনো গুমোট হাওয়া টাওয়া নেই, এখানে কোনো মোদি হাওয়া হবে না, এখানে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে বলছে। আমরা রাজনীতিকে খেলাভাবে যদি ধরে নিই, তাহলে বলবো পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক ব্যবস্থার উপর যে রাষ্ট্র কাঠামো, নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, যেখানে জনগণ ভোট দেয়, সেটা যদি খেলায় পরিণত হয়, তাহলে ভাবতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যে চেতনা ভারতবর্ষে সমাদৃত হয়েছিল, তা মানুষ প্রশ্ন তুলবে। তাই রাজনীতির সত্তায় যারা বসে থাকেন, তাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, রুজি রুটির প্রশ্নে, চাকরি থেকে শুরু করে শিল্প থেকে কৃষি, সামগ্রিক পরিবেশ পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা। অনেক প্রকল্পের কথা বলছেন, আর্থিক তছরুপের অভিযোগ তো এখানে বিভিন্ন সময় আছে। তাই সাংসদকে এখানে কিন্তু ঘেরাও হতে হয় জলমগ্ন পরিস্থিতির জন্য। সামনে বর্ষা আসছে, আবার তখন নির্বাচন, লোকসভা নির্বাচনের ভোট পদ্ধতি শেষ হবে। এই সমস্ত ইস্যু আমরা তুলে ধরবো, মানুষের কথা আমরা বলবো, কারণ আবার আমরা মনে করি যে আমরা কমিটমেন্ট আমাদের মানুষের কাছে, মানুষের প্রতি। দিস প্রোগ্রাম ইজ 2024-এর মহারণ। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেল বাগান মোড়, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। আবার দেখা হবে অন্য কোনো বিধানসভায়, অন্য কোনো লোকসভায়। মানুষের প্রতি আমরা দায়বদ্ধ, কোনো পলিটিক্যাল পার্টির আমরা কৃতদাস নই, আমরা মানুষের কথা বলবো। আমার সহকর্মী সৌমিত অপদার, আমি নয়ন রায়, আরামবাগ লোকসভা। নমস্কার।